রকম আনন্দ রাখতেছে আজকে আমার ছেলেকে পাইছি। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে পেয়ে অশ্রুসিক্ত হাসি জলদস্যুমুক্ত 23 নাবিকের চট্টগ্রামে ফুল দিয়ে বরণ, সুস্থভাবে ফেরায় স্বস্তির নিঃশ্বাস। এবং টাইগারদের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা, নতুন চমক তাসকিন সহ অধিনায়ক। বাজে পারফরমেন্সের পরও লিটন সৌম্য স্কোয়াডে শুধু বদির পাঠা সাইফুদ্দিন, অভিমত সমর্থকদের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দফতর কাজ করছে বলে জানিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার রাতে নৈশভোজ ও আলোচনাকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে তিনি এই কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফেরাতে সহযোগিতারও আশ্বাস দেন লু। সালমান এফ রহমান জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। 2021 সালের ডিসেম্বরে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দেশটির একের পর এক অনধিকার চর্চায় সেই দূরত্ব আরও বাড়তে থাকে। যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তার ভোল পাল্টাতে শুরু করেন। সেই সঙ্গে বোয়িং বিক্রিসহ বাণিজ্য সম্পর্ক জোরদারে তৎপর হয়ে ওঠেন। এবার জাতীয় নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে যান। ভোজ ও আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি দল বের হয় রাত 11টার দিকে। পরে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান জানান, ডোনাল্ড লু বলেছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে হোয়াইট হাউস। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে যা করার তা করারও আশ্বাস দিয়েছে মার্কিন প্রশাসন। র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রাশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলছে ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট। তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি, আমরা জানি তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি। সালমান এফ রহমান জানান, রাজনীতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা না হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই সফরে এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ভুটান, নেপাল, ভারত এর সাথে বাংলাদেশের যে আমাদের রিজনাল একটা আপনার বিদ্যুতের তারা কানেক্টিভিটি চায়, সেটার জন্য তারা বলছে যে আমরা চাই যে আপনারা, তো আমরা বলেছি যে আমরা তো 40 মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি, ভারতের মাধ্যমে এটা আসবে। তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন। বাংলাদেশের শ্রমনীতি ও শ্রম অধিকার নিয়ে বাড়তি কোনো আগ্রহ নেই আলোচনায় লু জানিয়েছেন। আইএলও সন্তুষ্ট হলেই সন্তুষ্ট হবে তার দেশ। তাদের যে ইন্ডো প্যাসিফিক। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এর আগে মঙ্গলবার সকালে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রথমেই গুটি কয়েক নাগরিক সমাজের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন লু। জানতে চান নির্বাচন পরবর্তী গণতন্ত্র, মানবাধিকার, শ্রমিক অধিকার, অর্থনীতি ও জলবায়ু বিষয়ে। যদিও বৈঠক শেষে গণমাধ্যম এড়িয়ে যান মাহফুজ আনাম, নূর খান লিটনের মতো সুশীলরা। আবারও ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত 17 মাসের মধ্যে এটি তার তৃতীয় বাংলাদেশ সফর। মঙ্গলবার সকাল 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
বিমানবন্দর থেকে মার্কিন দূতাবাসে যান লু। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন, যেখানে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেতা কল্পনা আক্তার, মানবাধিকার কর্মী নূর খান লিটন ও রানী ইয়ানিয়ান সহ কয়েকজন তরুণ অ্যাক্টিভিস্ট। তবে ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে গণমাধ্যমে এড়িয়ে যান মাহফুজ আনাম, নূর খান লিটনরা। তরুণ জলবায়ু কর্মী সোহানুর রহমান জানান, নির্বাচন পরবর্তী গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক অবস্থা ও জলবায়ু নিয়ে মূলত আলোচনা হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশিদের মনোভাব সম্পর্কেও জানতে চান মার্কিন কর্মকর্তা। গণতন্ত্র, মানবাধিকার, আদিবাসী মানুষের অধিকার, শ্রমিক এবং এই আলোচনার একটা বড় জায়গা ছিল জলবায়ু পরিবর্তন, এবং ওনার এই মিশনের দুইটা প্রধান জায়গা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, একটা জলবায়ু সম্পর্কে। রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না। আমরা সবাই একমতে বলেছি আমরা কেউ প্যালেস্টাইনে গণহত্যাকে আমরা সমর্থন করি না। নির্বাচনের আগে দুইবার বাংলাদেশ এসে ডোনাল্ড লু ছোটাছুটি করেন রাজনৈতিক মহলে। তবে এবারের সফরের এজেন্ডা পুরোটাই ভিন্ন। 3 দিনের সফরের উদ্দেশ্য সম্পর্ক জোরদার করা। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ঢাকা সফরে দুই দেশের সহযোগিতার সম্পর্ক ছাড়াও জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু। বুধবার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গেও আলোচনা হবে তার। তাজওয়াল মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সংশোধিত শ্রম আইনে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর বিশেষজ্ঞ দলের পরামর্শ নিয়ে নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ILOর বিশেষজ্ঞ দলের সঙ্গে 3 দিনব্যাপী বৈঠকের পর একথা বলেন তিনি। কিছু কিছু ইস্যু এসেছিল যেটা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে, আলোচনার মাধ্যমে সেটা আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। কিছু কিছু ইস্যুজ আছে যেগুলি মনে হয়েছে যে এগুলি গ্রহণযোগ্য, আমরা অবশ্যই গ্রহণ করেছি। তাদের কমিটি অফ এক্সপার্টস আমাদের আইনটা পড়েছেন, দেখেছেন, এবং সেইখানে কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসের ব্যাপারে তারা রিকমেন্ডেশন দিয়েছেন। থ্রেশহোল্ডের যে কথা বলি আমরা 15%-এ নিয়ে এসেছি, সেটাই তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তারা চায় যে আরও কমে আসুক। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি নামাবো, এবং আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী গ্র্যাজুয়ালি নামাচ্ছি। ডোনাল্ড লুর সফর, মার্কিন ভিসা নীতি কিংবা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই সরকারের। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি ভারতীয় পণ্য বিএনপির বর্জনের আন্দোলন নিয়েও কঠোর সমালোচনা করেন। সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন ইস্যুতে হঠাৎ করেই মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রাসঙ্গিকভাবেই দেশের বর্তমান রাজনীতি ও সড়ক মহাসড়ক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। তবে সবকিছু ছাপিয়ে উঠে আসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের ঢাকা সফর প্রসঙ্গ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাপিয়ে দেয়া মার্কিন ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম এই সফরকে সরকার কিভাবে দেখছে? জবাবে ডোনাল্ড লু মন্ত্রী নন এবং সরকারি আমন্ত্রণেও তিনি আসেননি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তার সফর এবং মার্কিন কোনো নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই সরকারের। তবে তলে তলে বিএনপি হয়তো এই সফরকে গুরুত্ব দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বিএনপির ব্যর্থ চেষ্টা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতাকর্মীরাই এখন আন্দোলনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবেন। ভারতীয় মশলা ছাড়া কি আমাদের দেশে চলে? তারপরে শাড়ি কাপড় আসবে। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা। সম্প্রতি ঘোষিত সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন গণপরিবহন আমদানির পরেই শহর থেকে ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর বাস তুলে নেওয়ার পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ভালো বাস, টেকসই বাস আমদানির ব্যাপারে যোগাযোগ অব্যাহত রেখেছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডোনাল্ড লু কিংবা বিদেশি শক্তি নয়, জনগণের উপর নির্ভর করছে বিএনপির আন্দোলন, জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্রকে ধ্বংস করে সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে বলেও অভিযোগ করেন তিনি। নেতাদের দাবি, ডোনাল্ডুর সফর নিয়ে বিএনপির আগ্রহ নেই, আওয়ামী লীগই অতি উৎসাহী। সরকার পতনের এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে? আসছে দিনগুলোতে রাজপথের আন্দোলন কেমন রূপ নেবে তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির লিয়াজো কমিটি। ঘণ্টাব্যাপী বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মির্জা ফখরুল। ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে তিনি বলেন, লুর সফর নিয়ে ভাবছে না বিএনপি। আন্দোলন সফল করতে লু কিংবা বিদেশি কারো উপর নির্ভর করছে না দলটি। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। গণতন্ত্রের ধ্বংস করে দেওয়া হয়েছে সরকার, যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ডোনাল্ড লু প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, লুর সফর নিয়ে ক্ষমতাসীন দলই অতি উৎসাহী। বিদেশের ওপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ। কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা, সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। লু নিয়ে এত উৎসাহিত আমরা নয়, লু নিয়ে উৎসাহিত আপনারা। লু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ের তাদের স্থান হয় না। পরিকল্পিতভাবে সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। জনগণ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে ফিরলেন জলদস্যুর হাত থেকে মুক্তি এমভি আবদুল্লাহর 23 নাবিক। মঙ্গলবার বিকেলে কুতুবদিয়া থেকে তাদের বহনকারী এমভি জাহাজ মনি চট্টগ্রামে ভিড়লে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। ক্যাপ্টেন সহ একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। শাখাউত ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি 23 নাবিক অবশেষে স্বজনদের মাঝে ফিরে গেছেন। 2 মাসের বেশি সময় জীববিদশা এবং সাগরে অবস্থানের পর মঙ্গলবার বিকেলে তাদের বহনকারী লাইটারি জাহাজটি ফেরে এনসিটি 1-এ। সেখানে তাদের বরণ করে নেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল। এর আগে এই লাইটারের জাহাজটির অবস্থান ছিল চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্কারেজে। সেখান থেকে চট্টগ্রাম বন্দরের পাইলট কামরুল আলম সেই জাহাজটিকে চালিয়ে এনসিটি 1-এ নিয়ে আসেন। এই সময় চট্টগ্রাম বন্দরের 2টি টাগবোট কান্ডারি 3 এবং কান্ডারি 4 এই জাহাজটিকে এসকর্ট দেয়। জিম্মি মুক্তিদশা থেকে মুক্তি পাওয়া 23 নাবিককে নায়কোচিত ও বিরোচিত সম্বোধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা সুস্থ অক্ষতভাবে ফেরত আসছি, তো আমরা সবাই স্ট্রং ছিলাম মেন্টালি। না না, আমাদের নির্যাতন ইনশাল্লাহ, হ্যাঁ এটাই উপর আল্লাহ। 2 কাঁধ থেকে পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে। আজকে আমরা ঘুমাতে পারবো। আর সে কারণে এই সম্বর্ধনার আয়োজন এমনটি বলেছেন সিটি মেয়র, বলেছেন বন্দর চেয়ারম্যান। বন্দরের যারা কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি তাদের জন্য আনন্দের বিষয়, আমার মনে হয় সারা দেশবাসীর জন্য একটা আনন্দের বিষয়। বর্তমান সরকারের অত্যন্ত দূরদর্শিতার জন্য এবং সাহসিকতার পদক্ষেপের জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরিয়ে পেয়েছি। অপরদিকে স্বজনদের কাছে ফিরতে পেরে নাবিকরাও ছিলেন উচ্ছ্বসিত। দেশবাসী আমাদের জন্য দোয়া করছে, আমরা খুবই সবার কাছে খুবই কৃতজ্ঞ। আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা মুক্ত হয়ে আসতে পারছি। চলতি বছরের 12 মার্চ মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ ফিরছিল দুবাইয়ের হামরিয়া বন্দরে। সোমালিয়ান উপকূল থেকে অন্তত 1500 নটিক্যাল মাইল দূরে এসে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ান উপকূলে নিয়ে যায়। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে স্বজনদের কাছে ফিরে আবেগ আপ্লুত নাবিকরা। প্রতিকূলতা পেরিয়ে সুস্থভাবে ফেরায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। চট্টগ্রাম বন্দরে এনসিটি জেটিতে পরিবারের সদস্যরা জানান ঈদের চেয়েও খুশির দিন তাদের কাছে। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। অনিশ্চিত যাত্রা শেষে 23 নাবিক সামনাসামনি স্বজনদের। প্রিয় সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা বাবা মা। সন্তানের চোখে মুখেও নাবিক বাবাকে কাছে পাওয়ার উচ্ছ্বাস। 23 নাবিক ফেরার পর আবেগঘন পরিবেশ তৈরি হয় চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি জুড়ে। শুভেচ্ছা জানান এমবি আবদুল্লাহর অধিনায়ক সহ নাবিকরা। নতুন জীবনের অনুভূতি জানান সময় সংবাদের কাছে। অন্যরকম আনন্দ লাগতেছে, আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। জাহানমণি জেটিতে নোঙর করার পরপরই উপস্থিত সবার আবেগে জাহাজ থেকে নামতেই বেগ পেতে হয় নাবিকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা নাবিকরা জানান জিম্মি দশার সেই তিক্ত অভিজ্ঞতা। জানান সরকার, জাহাজ মালিক সহ সবার প্রতি কৃতজ্ঞতা। কোম্পানি আন্তরিকতার কারণে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে চলে আসতে পেরে আমরা অত্যন্ত খুশি। দীর্ঘ 64 দিনের ভয়াল যাত্রা শেষে সন্তানের ফিরে আসায় সন্তানের প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছেন মা। আবার বাবা নাবিককে কাছে পেয়ে প্রচন্ড ভিড়েও ছোট্ট সন্তানটি হাত ছাড়তে নারাজ। এমন দৃশ্য দেখা গেল মুক্ত নাবিকদের নিয়ে জেটিতে জাহানমণি ভেড়ার পরপরই। খুব বেশি দুশ্চিন্তা ছিলাম। আজকের অনুভূতি আসলে ভাষায় এটা এক্সপ্লেন করা যাবে না। আমরা অনেক বেশি পরিমাণে খুশি। ছেলেকে খাওয়াবো, ছেলের পছন্দের রান্নাগুলো রান্না করছি মা। মায়ের হাতের রান্না ছেলে বিরিয়ানি বেশি পছন্দ করে। বন্দর কর্তৃপক্ষের সংবর্ধনার পর সাইনাবের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সঙ্গে নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন মুক্ত 23 নাবিক। দীর্ঘ এক দুঃস্বপ্নের যাত্রা শেষে এমবি আবদুল্লাহ 23 নাবিক পরিবারের কাছে ফিরেছে ঠিকই, তবে আবারও নতুন করে সমুদ্র জয়ের স্বপ্ন দেখছে এই নির্ভীক নাবিকরা। চট্টগ্রামের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। এবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা প্রসঙ্গ। অবশেষে ঘোষণা করা হলো বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ টি-20 বিশ্বকাপ স্কোয়াড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক আর তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় জায়গা হয়নি অলরাউন্ডার সাইফুদ্দিনের। স্ট্যান্ড বাই হিসেবে আছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। নানা গুঞ্জন, হিসেব নিকেশ অপেক্ষার পালা শেষে নির্ধারিত সময়ের প্রায় পৌনে 1 ঘন্টা পর হট সিটে 3 নির্বাচক। এরপর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একে একে ঘোষণা করলেন 15 স্বপ্ন সারথীর নাম। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তহিদ হৃদয় এবং তানজিম হাসান সাকিব। অফর্মে থাকা শান্ত, লিটন কিংবা সৌম্য তানজিদ তামিম নন। প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনের অর্ধেকটা জুড়েই থাকলো সাইফুদ্দিনের বাদ পড়া ও তানজিম সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে। দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব, সে আলোকেই সাইফুদ্দিন কুড মেক ইট। তাসকিনের চোটের কারণে পেস বোলিং ইউনিট এখনো কিছুটা নড়বড়ে হলেও তাকেই সহ অধিনায়ক করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা। সে অনিশ্চয়তায় স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে হাসান মাহমুদকে। নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। এর থেকে আমার মনে হয় যে আগামীতে এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরো সতর্ক হওয়ার চেষ্টা করব। বিশ্বমঞ্চে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করার অপেক্ষায় 3 ক্রিকেটার। জাকের আলী অনিক, রিশাদের সঙ্গে শেষ মুহূর্তে দলে ঢোকা তানভীর। আর প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় 6 ক্রিকেটার। দু একটা স্লট নিয়ে আলোচনা সমালোচনা হলেও হাতে থাকা রসদ থেকে বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াডকে বেছে নিয়েছেন নির্বাচকরা। প্রায় মিনিট 40-এর প্রেস কনফারেন্সের বড় একটা অংশ জুড়েই ছিল তাসকিনকে নিয়ে আক্ষেপ আর হাপিত তেশের গল্প। কেন বোর্ডের এর আগেই বোধোদয় হলো না সে প্রশ্ন উঠতেই পারে। তবুও এই দলটার প্রতি আস্থা রাখতে বললেন প্রধান নির্বাচক। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড নিয়ে সমর্থকদের আছে ভিন্ন মত। এই দল নিয়ে অনেকে ভালো করার স্বপ্ন দেখলেও দু একজনের অন্তর্ভুক্তি নিয়ে তুলেছেন প্রশ্ন। বাজে পারফরমেন্সের দোহাই দিয়ে সাইফুদ্দিনকে বাদ দিলেও টানা ব্যর্থ লিটন সম্মুখে ঠিকই দলে রেখেছে বিসিবি। একই সঙ্গে শান্তর ফর্মে ফেরা জরুরি বলেও মনে করেন সমর্থকরা। অধিনায়ক নিজে ভালো না করলে
অন্যদের পারফরম্যান্সের জবাবদিহিতা চাইতে পারবেন না বলেও মত অনেকের। তবে বাংলাদেশের এই স্কোয়াড নিয়ে সমর্থকদের মাঝে আছে ভিন্ন মত। কেউ পক্ষে কথা বললেও অনেকেই প্রশ্ন তুলেছেন দুই একজনের অন্তর্ভুক্তি নিয়ে। আলহামদুলিল্লাহ, স্কোয়াডটা অনেক সুন্দর হয়েছে আর কি। ডিপেন্ড করে তাদের খেলার উপরে, কজ আমরা অনেক সময় প্রিটেন্ড করি যে না ভালো হবে, বাট অনেক সময় হয় না। শান্তর দিকে যদি খেয়াল করেন, ওনার স্ট্রাইক রেট হচ্ছে 111, 20 জন ক্যাপ্টেনের মধ্যে 19 নাম্বার ও। একজন আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন কিন্তু আরেকজনকে বলতে পারে না যে এই তাসকিন তোর ব্যাপারটা ভালো হচ্ছে না। ইনজুরি কাটিয়ে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করার সুবাদে জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিশ্বকাপে তাকে ভাবা হয়েছিল বড় অস্ত্র হিসেবে, কিন্তু শেষ 2 ম্যাচে প্রত্যাশা মতো পারফরমেন্স করতে না পারায় কপাল পুড়েছে এই অলরাউন্ডারের। যদিও এক সিরিজ দেখি তাকে বাদ দেয় ক্ষুব্ধ সমর্থকরা। প্রশ্ন তোলেন ফর্ম ছাড়া লিটন সৌম্যর দলে অন্তর্ভুক্তি নিয়েও। আনফরচুনেটলি সাইফুদ্দিন বাদ পড়ছে, এটা খারাপ লাগছে, কারণ সাইফুদ্দিনের দেখছিলাম যে বিপিএল এর ডেট ওভার খুব ভালো বোলিং করছে। লিটন দাস অফ ফর্মে রয়েছে, প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে সে কোনো জায়গায় হচ্ছে তাকে প্রুভ করতে পারছে না। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তাসকিনের ইনজুরি নিয়ে শঙ্কায় ছিলেন সমর্থকরা, এমনকি বাংলাদেশের দল ঘোষণাও পিছিয়েছে তার জন্যই। তবে তাসকিন ফিরেছেন, বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। তাসকিনের জন্য অবশ্যই শুভকামনা। সে এই বিশ্বকাপে হচ্ছে এই চ্যালেঞ্জ সহ অধিনায়কত্বের চ্যালেঞ্জটাকে মোকাবেলা করবে এবং ভালো কিছু দলের জন্য আনবে। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এখনও ভিসা জটিলতা কাটেনি হজ যাত্রীদের। হজ যাত্রা নিয়ে অনিশ্চয়তায় প্রায় 7,000 মুসল্লি। তবে হজ কর্তৃপক্ষ বলছে ভিসা দেওয়ার সময় বাড়ানোর বিষয়টি না জানলেও সৌদি সরকার হজ যাত্রীদের ভিসা দেয়া অব্যাহত রেখেছে। আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের ব্যস্ততা, লাইন ধরে দাঁড়িয়ে সিকিউরিটি চেকিং, কেউ ব্যস্ত বোর্ডিং পাস ইস্যু করতে। পবিত্র কাবার পথে যাত্রায় মুসল্লিদের চোখে মুখে অনাবিল সুখ, তৃপ্তির ছাপ। শেষ মুহূর্তে হজ যাত্রীরা দেখে নিচ্ছেন মালামাল, ফ্লাইট ধরতে কেউ বা বিদায় নিচ্ছেন প্রিয়জন থেকে। সবার চাওয়া একটাই, পাপ থেকে মুক্তির পাশাপাশি মুসলিম উম্মাহ এবং দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা। হজ করা তো নামাজ পড়ার মতনই ফরজ। এই দেশে যাইতেছে, আল্লাহ অর্ডার করছে, আল্লাহ ডাক দিছে। বিশেষ করে ফিলিস্তিনবাসীর জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন সমস্ত মুসলিম জাতিকে সমস্ত নিপীড়ন থেকে, অত্যাচার থেকে মুক্ত করে দেন। আমি আমার মা বাবার সাথে হজ করতে যাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে, আমার খুব আনন্দ লাগতেছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ফরজ ইবাদত, এটা আমার উপর ফরজ হয়েছে, ফরজটা আমি সম্পন্ন করার জন্য যাচ্ছি। এদিকে হজ যাত্রীদের ভিসা জটিলতা এখনও কাটেনি। তবে হজ কর্তৃপক্ষ বলছে ভিসা দেওয়ার সময় বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানলেও ভিসা দেওয়া অব্যাহত রেখেছে সৌদি সরকার। আমাদের 7,339টি ভিসা এখন ওয়েটিং ফর ভিসা আছে, ভিসা দিয়ে চলমান আছে এবং এই অনগোয়িং প্রসেসটি আমরা সৌদি গভর্নমেন্টকে এটা জানিয়েছি আমাদের সংখ্যা উল্লেখ করে, যে এই সংখ্যা এবং তাদের ই হজ সিস্টেমে, তাদের মিনিস্ট্রি অফ হজের যে ওয়েবসাইট, সেখানে কিন্তু ইনরোল করা আছে এবং আশা করছি যে এগুলো সবগুলোই ভিসা খুব শীঘ্রই হয়ে যাবে। পবিত্র হজ পালনে এবছর 85,000-এরও বেশি হজ যাত্রী নিবন্ধন করেছেন। আর এরই মধ্যে ঢাকা থেকে সৌদি আরবে পৌঁছেছেন 17,000-এরও বেশি হজ যাত্রী। হজ যাত্রার শেষ ফ্লাইট আগামী 12 জুন পর্যন্ত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পাট পণ্য রফতানিতে ভারতকে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সময় মতো ভালো জাতের পাটের বীজ দিতে ভারতীয় হাই কমিশনারকে অনুরোধ করেন তিনি। এছাড়া ভারতীয় ভিসা জটিলতা কমিয়ে দ্রুত সময়ে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রী। বাংলাদেশের পাট পণ্য রপ্তানি হয় মূলত ভারত, চীন, তুরস্ক ও মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে। তবে পাট পণ্য রপ্তানির উপর 2017 সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত সরকার। মূলত দেশটির স্থানীয় বাজারের চেয়ে কম দামে বাংলাদেশ থেকে পাট পণ্য রপ্তানি হওয়ায় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। পরে 2022 সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের মেয়াদ 2027 সাল পর্যন্ত বাড়ায় ভারত। এতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাট পণ্যে প্রতি টনে $6 থেকে $352 পর্যন্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক বসানো হয়। ভারতের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের বেসরকারি পাটকল মালিকেরা। অপরদিকে এই সুযোগ কাজে লাগিয়ে চীন ও তুরস্ক পাট পণ্যের দাম কমিয়ে দেয় বাজার ধরে রাখতে এক ধরনের অসম প্রতিযোগিতা শুরু হয় রপ্তানিকারকদের মধ্যে।
এমন বাস্তবতায় মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৈঠকে উঠে আসে এন্টি ডাম্পিং শুল্ক আরোপের প্রসঙ্গ। এ সময় পাট পণ্য রপ্তানিতে এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বাংলাদেশকে ভালো জাতের পাট বীজ দিতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। বলেন, ভারতের লোকসভা নির্বাচনের পরেই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার। আমাদের প্রায় 70 থেকে 75 ভাগ পাট বীজ আমরা ভারত থেকে আমদানি করে থাকি। আমরা বলেছি যে আমাদেরকে মানসম্পন্ন পাট বীজ দিতে হবে। এন্টি ডাম্পিংয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। ভারতে নির্বাচনের পরে এটি নিয়ে দুই সরকারের সঙ্গে আলোচনা হবে এবং আমরা আশা করি কোনো ফলপ্রসূ ফলাফল আসবে। এ সময় ভারতে চিকিৎসা নেওয়া ও ভ্রমণ সুবিধার জন্য দেশটির ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানানো হয়। মানুষের যে কিছু ভোগান্তি হচ্ছে ভারতের ভিসার জন্য, সে বিষয় নিয়েও আমরা তাদেরকে আলোচনা করেছি যে ভিসা ব্যবস্থাটি আরও সহজ করার জন্য এবং অল্প সময়ের মধ্যে যাতে মানুষ ভিসা দিতে পারে। এদিকে রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন অর্থহীন বলেও মন্তব্য করেন বস্ত্র ও পাটমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এক ধাপে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করায় অস্থির ডলারের বাজার। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার পর থেকে দেখা দিয়েছে ডলার সংকট। ব্যাংকগুলো বলছে বৈদেশিক মুদ্রার অতিরিক্ত দামের প্রভাব পড়বে নিত্যপণ্যে, যা অস্বস্তিতে ফেলবে সাধারণ মানুষকে। আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী খোলা বাজার আর ব্যাংকিং রেট এক করতেই এক ধাপে ডলারের দাম বাড়ানো হয়েছে 7 টাকা। বিনিময় মূল্য 117 টাকা নির্ধারণ করায় নেতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রা বাজারে। ঘন্টার পর ঘন্টা পার হলেও মানি এক্সচেঞ্জগুলোতে দেখা মিলছে না কোনো ক্রেতা বা বিক্রেতার। ওই মানুষ আসলে বেচতে চায় 125 টাকা, পাবো কোথায়? আমরা তো 25 টাকা বেচতে পারি না। এভাবে আতঙ্কিত থাকলে বাজার আরো বাড়তে পারে। ডলারের কাছে ডলার আছে, রেট বাড়ায় দেন, ডলার আছে। খোলা বাজারে অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখলাম, কেউ বললো না ডলার, কেউ চায়ও না, কেউ ব্যস্তও পারেনি। মানি এক্সচেঞ্জ হাউসে ডলার রেট 118 টাকা 50 পয়সা বেঁধে দেওয়া হলেও বিক্রি হচ্ছে প্রায় 120 টাকায়। অন্যদিকে এলসিতেও গুনতে হবে বাড়তি টাকা। ব্যাংকাররা বলছেন, দাম কম বা বেশি যাই হোক, অতিরিক্ত দামের বোঝা টানতে হবে ভোক্তাকেই। ইম্পোর্টের যে ডিউটি ছিল, কাস্টমস ডিউটি, সেখানে কিন্তু 110 টাকার উপর তারা একদিন ডিউটিটা পেমেন্ট করতো। এখন কিন্তু 117 টাকার উপর পেমেন্ট করতে হবে। অর্থাৎ ডিউটি কিন্তু বেড়েছে। এই কারণে কিন্তু যারা আলটিমেট কনজিউমার, তারা কিন্তু এডিশনাল পেমেন্ট করতে হবে। এদিকে ডলারের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এনফোর্সমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা রেট শুধুমাত্র বলে দিলেই হলো না, সেটা যাতে বাস্তবায়িত হয়, বাজারে যেন চলে, সেটা ব্যবস্থা করতে হবে। ডলারের দাম 110 টাকা বিনিময় মূল্য থাকাকালীনও কিন্তু হয়েছে 115 থেকে 117 টাকায়। আর নতুন করে 117 টাকা নির্ধারণ করায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে বিভাজনের রাজনীতি চলছে। বিভাজন বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মান্ধদের হাতে ব্রাহ্মণবাড়িয়াকে তুলে দেয়া যাবে না। আবারও সংসদ সদস্য নির্বাচিত করায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। আমাদের দেশে এখন একটা মারাত্মক ধরনের রাজনীতি চলছে, সেটা হলো বিভাজনের রাজনীতি। আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি মনে করি যেই ব্রাহ্মণবাড়িয়ার হোক, যেই বাংলাদেশের নাগরিক হোক, সকলে মিলে কাজ করে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব, ব্রাহ্মণবাড়িয়াটাকে এগিয়ে নিয়ে যাব। এইখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলে একত্রিত হয়ে কাজ করব। আয়ারল্যান্ডে দূতাবাস স্থাপন, ভিসা জটিলতা ও ব্যবসা সম্প্রসারণ ইস্যুতে দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশে আগামী 1 বছরের মধ্যেই দূতাবাস স্থাপনের কাজ শুরু করতে চায় বলে বৈঠকে জানান পররাষ্ট্র সচিব। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি এক সফরে সোমবার আইরিশ পররাষ্ট্র বিষয়ক বিভাগে সচিব পর্যায়ে এক বৈঠকে যোগ দেন, যেখানে আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক মহাসচিব জোসেফ হ্যাকেট নিজ দেশের নেতৃত্ব দেন। উভয় দেশ কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস দেন। বৈঠকে জলবায়ু ও রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের যে কোনো ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বলে জানায় আইরিশ পররাষ্ট্র দপ্তর। প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের যে সমস্ত সমস্যাগুলো আমি ইতিমধ্যে কালকে জেনেছিলাম আপনাদের থেকে, সেগুলো আমি তুলে ধরেছি, আমাদের রাষ্ট্রদূত মহোদয় তুলে ধরেছে এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা ব্যবস্থা নেবেন। আলোচনাতে রাজনৈতিক সম্পর্ক, উচ্চ পর্যায়ের ভিজিট, দুই দেশের মধ্যে আদান প্রদান, আমাদের বিজনেস ডেলিগেশনদের আদান প্রদান, চেম্বারদের সাথে চুক্তি, ট্রেড, ইনভেস্টমেন্ট, ক্লাইমেট, এগুলো সব আমরা তুলে ধরেছি আজকে এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অন্যদিকে গেল রোববার ডাবলিনের ক্যাসল হোটেলে স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দলটি, যেখানে বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। আয়ারল্যান্ডে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের এই প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক হবে আরও মজবুত। পাশাপাশি এখানের বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের দ্রুত সমাধান হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্যরকম আনন্দ রাখতেছে, আজকে আমার ছেলেকে পাইছি। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। এই যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে পেয়ে অশ্রুসিক্ত হাসি জলদস্যু মুক্ত 23 নাবিকের। চট্টগ্রামে ফুল দিয়ে বরণ, সুস্থভাবে ফেরায় স্বস্তির নিঃশ্বাস। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।